শুভ সকাল দর্শক। কানাডার আলবার্টা প্রভিন্সের ক্যালগারি শহর থেকে বলছি। আমি সিদ্দিকুর রহমান। শুরু করছি আমাদের সপ্তাহের উইকেন্ডে সাধারণত আমরা এই প্রোগ্রামটা করি। আমার দৃষ্টিতে কানাডা এর এপিসোড 19। এর আগে আমি একটু আমার লাইভের লিঙ্কটাকে পাবলিকলি ভিউয়েবল করে দেই। ওকে, আপনারা চাইলে সবাই লাইভটাকে শেয়ার করতে পারেন। আ ওয়েল, যারা আমাকে চেনেন না তাদের জন্য একটু আমার পরিচয়টা দিয়ে দেই। আমি পেশায় একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট। কিন্তু আজকের এই লাইভে কোন রকমের কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত আলোচনা বা পরামর্শ এই বিষয়গুলো করা হবে না। কারণ যখন আমরা বলছি আমার দৃষ্টিতে কানাডা, আসলে আমাদের সাথে যিনি সম্মানিত গেস্ট থাকেন, তার দৃষ্টিতেই আমরা কানাডাকে দেখতে চেষ্টা করি। সুতরাং সমস্ত কোয়েশ্চেন বা আজকের আলোচ্য কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের সম্মানিত গেস্ট। আপনাদের যদি কোন রকম প্রশ্ন থাকে আপনার তার কাছেই করতে পারেন। আর যারা আজকে লাইভটাই মানে ১ম দেখছেন, অর্থাৎ আমার অ্যানাউন্সমেন্টটা যারা পড়েননি তারা হয়তো আমাদের গেস্টের পরিচয়টা জানেন না। তো আমি তাদের উদ্দেশ্যে গেস্টের পরিচয়টা আরেকবার একটু বলে দিচ্ছি। আমাদের আজকের গেস্ট মুবিন ওয়ালি আফরিদ। বাংলাদেশ থেকে হাই স্কুল শেষ করার পর ২০১৭ সালের এপ্রিল মাসে স্টাডি পারমিট নিয়ে কানাডায় আসেন। পড়াশোনার সময় তিনি সার্ভাইভাল জব হিসেবে রিটেল স্টোরে, সিকিউরিটি সেক্টরে, ফুড ডেলিভারি এবং রাইড শেয়ারিং করতেন। তিনি উইনিপেগ, মানিটোবা ইনস্টিটিউট অফ ট্রেডস অ্যান্ড টেকনোলজি MITT থেকে ২০২০ সালে স্নাতক শেষ করেছেন। বর্তমানে তিনি সাদারল্যান্ড গ্লোবালে আইটি সাপোর্ট রোলে জব করছেন। তিনি ২০২২ সালে মানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করেন। বাকি পরিচয়, বাকি সমস্ত কথা ওনার সাথেই হবে। কথা না বাড়িয়ে আমরা তাকে স্টেজে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম মুবিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সিদ্দিক ভাইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ১ম এ ধন্যবাদ দিচ্ছি মুবিন ভাই যে আম আপনার ব্যস্ত জীবনের উইকেন্ড একটা সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আম আপনার আজকের এই সময় থেকে আমাদের ২-১ জন দর্শক হলেও কিছুটা ভাবে হলেও উপকৃত হবে। স্পেশালি যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায় বা ভেরি রিসেন্টলি যারা স্টুডেন্ট হিসেবে কানাডায় এসেছে, তাদের জন্য এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আরো গুরুত্বপূর্ণ হবে যারা অভিভাবক আছেন, তাদের সন্তানদেরকে বা তার ছোট ভাই-বোনকে তারা এখানে পাঠাতে চায়। তাদের একটু জানা উচিত, বোঝা উচিত যে আসলে একটা স্টুডেন্টের জীবন এখানে কেমন হয়। তো সেই অর্থে আমি বলব, আশা করি আমাদের ২-১ জন দর্শক হলেও উপকৃত হবে। আপনার কাছে প্রশ্ন পর্বে যাওয়ার আগে আমরা নিয়মিত একটি সম্মতিনামা নিয়ে থাকি আমাদের সম্মানিত গেস্টের কাছ থেকে। আপনাকেও সে একটা প্রসেস গো থ্রু করতে হবে। সেটা হচ্ছে, এই প্রোগ্রামের কোনো আয়োজক আপনার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করেনি, কোনো প্রকার বিজনেস প্রমোশন এর নিমিত্তে। আপনি কি এই বিষয়ে সম্মতি প্রকাশ করছেন? হ্যাঁ, আমি সম্মতি প্রকাশ করছি। ধন্যবাদ মবিন ভাই। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, এই সম্মতিনামাটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকের এই প্রোগ্রামে কোন রকমের বিজনেস প্রমোশন হচ্ছে না, হবেও না। এবং মবিন ভাইয়ের সাথে কিন্তু আমাদের কোন রকম আর্থিক কোন লেনদেন এই বিষয়ে নাই। কারণ যেহেতু আর্থিক বেনিফিট আশা করতেছি না, সুতরাং আর্থিক লেনদেনেরও কোন ব্যাপার নাই। সুতরাং আজকে উনি যা বলবেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা। আর এখানে কোনো ভুল-শুদ্ধির বিচার নাই। উনি যা বলবেন এর মানে এই না যে আপনাকেও এটাই করতে হবে, অথবা ওনার জন্য ভালো হয় নাই মানে আপনার জন্য ভালো হবে না, এমন কোনো কথা নাই। উনি আ একজন ইন্ডিভিজুয়াল পারসন। ওনার জন্য একরকম, আপনার জন্য আরেক রকম হতেই পারে। বাট স্টিল আমরা চাই মানুষের কাছে শুনতে। তো সেই শোনার একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই আমার দৃষ্টিতে কানাডার এই প্রোগ্রামটা, রাইট? ওকে মবিন ভাই। আমাদের আজকের যে প্রশ্নগুলো সেগুলোর কিছুটা হচ্ছে গতানুগতিক, আমরা সব গেস্টকে করে থাকি। কিছু হচ্ছে একান্তই গেস্ট কেন্দ্রিক, অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে যাবে এরকম কিছু প্রশ্ন। তো ১ম এই গতানুগতিক প্রশ্ন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, আ আপনি হাই স্কুল শেষ করে যখন কানাডায় আসেন, তো আরো তো ২-৪ টা দেশ ছিল। তো ওই দেশগুলোতে না যেয়ে কি মনে করে আপনি কানাডায় আসলেন? এবং কানাডা আসার পরে সেই বিষয়গুলোর সাথে আপনার কতটুক মিল আপনি খুঁজে পেয়েছিলেন? অবশ্যই। ফার্স্ট অফ অল সিদ্দিক ভাই আপনাকে থ্যাংক ইউ দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি আজকে আপনার প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। তো আ আমি অ্যাকচুয়ালি আ হাই স্কুল শেষ করেছি ব্যাক ইন 2015 অ্যান্ড কানাডা আসার আগে আমি অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম। ইনিশিয়াল আমার গোল ছিল আমি বাহিরে যাবো। তো আমি কানাডা আসার আগে মাল্টিপল কান্ট্রিজ এ ট্রাই করি। অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে ট্রাই করি। তো আমার অ্যাকচুয়াল গোল ছিল আমি অ্যাকাউন্টিং
নিয়ে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করব। অ্যান্ড এট দ্যাট টাইম আমার IELTS শেষ করতে ইট ওয়াজ অলমোস্ট আর্লি 2016। অ্যান্ড আমি বাংলাদেশে এট দ্যাট টাইম পড়াশোনার পাশাপাশি আর কিছুই করছিলাম না। তো আমি মাল্টিপল টাইম অস্ট্রেলিয়াতে রিফিউজড হই অ্যাজ আ স্টুডেন্ট অ্যান্ড ফর সাম ইস্যুস রিলেটেড টু দ্যাট sending my money for tuition fees purposes to Australia, and I was not able to go into New Zealand as well at that time. So পরবর্তীতে আমি বাংলাদেশে IUB তে স্টাডি করা শুরু করি। ওইখানে আমি একটা সেমিস্টারও শেষ করি। এট দ্যাট টাইম আমি ভাবলাম অলমোস্ট হোপ ছেড়ে দিছিলাম যে আমার বাইরে যাওয়াটা হবে না। তো এট দ্যাট টাইম আমার একটা ফ্রেন্ড ছিল। সে তখন কানাডাতে রিসেন্টলি মুভ করে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। তো তার কাছ থেকে আমি ইনফরমেশন পাই যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে যাওয়ার জন্যে। আমি ইনিশিয়ালি ওই জায়গায় আসছিলাম। Started my process in 2000, early 2017, late 2016 at around that time. আমার একটা ভাইয়া ছিল পরিচিত। উনি বাংলাদেশি কমিউনিটির সাথে জড়িত অ্যান্ড ইউপিআই এর একটা ইউনিভার্সিটির সাথে উনি রিক্রুটমেন্ট পারপাস এ জড়িত ছিল। উনি আমাকে হেল্প করে ওই টাইমে আ কানাডায় আসার জন্যে। বেসিক্যালি ফর আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। তো দ্যাট ইস হাউ মাই জার্নি স্টার্টেড টু কাম টু কানাডা। ধন্যবাদ মুবিন ভাই। আম এরপর একটু জানতে চাইবো শুরুর দিনগুলোতে কেমন লাগতো? মানে বাংলাদেশ থেকে হঠাৎ করে এখানে আসা, অ্যা ওই অনুভূতিগুলো একটু শুনতে চাইবো। বাংলাদেশি কমিউনিটির কোনো সাহায্য পেয়েছিলেন কিনা এটাও একটু জানতে চাই। হুম, অবশ্যই। তো আমি যখন কানাডাতে ফার্স্ট ল্যান্ড করি তখন ইট ওয়াজ লাইক আর্লি স্প্রিং অ্যান্ড আমি বলব যে আমি যেইখানে আসছিলাম প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড খুবই সুন্দর জায়গা। বাংলাদেশি কমিউনিটি এট দ্যাট টাইম ওয়াজ ভেরি স্মল। ঠিক আছে? আমি বলব যে সব মিলে হয়তোবা ৮-১০ টা ফ্যামিলি ছিল না। অ্যান্ড স্টুডেন্ট পপুলেশনও খুবই কম ছিল। So, community at that time was very enclosed, but everyone was really helpful and kind, polite. আমি সবার কাছ থেকে টুকটাক হেল্প, ইনফরমেশন রিলেটেড আমি আসার আগে থেকে শুরু করে টুকটাক রিসার্চ করার মাধ্যমে তাদের সাথে আমার যতটুকু পরিচয় হয়, আমি তাদের কাছ থেকে হেল্প, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস পাই। অ্যান্ড আ আমার ট্রানজিশনটা আ আমি বলব যে এটা মিক্সড ছিল আমার জন্য। আ কমপ্লিটলি ইজিও ছিল না, আবার অনেক বেশি টাফও আমি বলব না। বিকজ I have seen people suffer more. So এক্ষেত্রে I will say I'll consider myself lucky when I first came to Canada. ধন্যবাদ। যাক অনেকের অনেক আ খারাপ অভিজ্ঞতাও শুনেছি আমরা আমাদের এই লাইফেও। সে তুলনায় আপনি অনেক ভালো না হলেও মোটামুটি ভালো ছিলেন। এটাই হ্যাঁ, এটাই বুঝতে পারছি। আ আপনি যেহেতু বাংলাদেশের হাই স্কুল শেষ করে এখানে আসেন, মাঝখানে আপনি বললেন যে আপনি বাংলাদেশে একটু পড়াশোনা শুরু করেছেন। তারপর তো এখানে আপনার সম্পূর্ণ পড়াশোনা শেষ করলেন। আমি যদি একটু এই ২ জায়গার কম্পারিজন টা জানতে চাই। অবশ্যই এমন না যে কানাডা সবচেয়ে ভালো, বাংলাদেশ একদম খারাপ বিষয়টা তা অবশ্যই নয়, হবার কথাও না। বাট একটু কম্পারিজন টা জানতে চাই। এই ২ দেশের শিক্ষা ব্যবস্থার আ পার্থক্যটা কি? বা আপনার কোথায় কোনটা ভালো লেগেছে বা কোনটা ভালো লাগেনি একটু শুনতে চাই। তো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আ এখানকার শিক্ষা ব্যবস্থাটা ইটস বিট মোর প্র্যাকটিক্যাল ডিপেন্ডিং অন হুইচ ফিল্ড অফ এডুকেশন ইউ আর গোইং ফর। আমি এখানে সর্বপ্রথমে ইউনিভার্সিটিতে পড়ার জন্য আসি। অ্যান্ড আমি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করি ইউপিআই থেকে, ইউনিভার্সিটি অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে। তো পরবর্তীতে আমি একটা কলেজে মুভ করি। এটার নাম ছিল হল্যান্ড কলেজ। এটাও প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। অ্যান্ড আমি বলব কলেজ এডুকেশন অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশন কমপ্লিটলি ডিফারেন্ট। আমার জন্যে আমি আমার কলেজ এডুকেশনের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারবো। ইট ইস মোর প্র্যাকটিক্যাল। ডিপেন্ডিং অন হুইচ সাবজেক্ট, প্রোগ্রাম অর ট্রেড ইউ আর গোইং ফর, ইট ইস গোইং টু বি ভেরি প্র্যাকটিক্যাল। ইউনিভার্সিটিতে আমি যে জিনিসটা নোটিস করলাম এই জায়গায় যেরকম ক্লাসরুম স্টাডিজটা অনেক বেশি ফোকাসড করা হয়।
যে আমি ক্লাসরুমে যাচ্ছি, এখানে আমার অ্যাসাইনমেন্ট থাকছে ডেইলি, এখানে আমাকে প্রফেসর লেকচার দিচ্ছে। অ্যান্ড দেন এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার অর ডিউরিং দ্য সেমিস্টার আমাকে কুইজে অংশগ্রহণ করতে হচ্ছে বা আমাকে টার্ম এক্সাম দিতে হচ্ছে। কলেজ এডুকেশনটা একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে কলেজ এডুকেশন প্রোগ্রাম যেগুলা হয়ে থাকে এগুলা আ বেসিক্যালি লেটস সে ফর এন এক্সাম্পল হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা আমি করছিলাম হল্যান্ড কলেজে। It was mostly half of the time I was in class, and then basically they were only teaching me on hospitality management. They were only focusing on that subject related to hospitality management. যেমন আমরা যখন গ্র্যাজুয়েশন প্রোগ্রামে থাকি আমাদেরকে একটা প্রাইম আ কি বলবো? প্রাইম প্রোগ্রামের পাশাপাশি আরো অনেকগুলো ইলেকটিভ প্রোগ্রামে ফোকাস করা লাগে। বাট কলেজ এডুকেশনের সিস্টেমটা এরকম না। হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম করার সময় ওইখানে ওরা আমাকে অ্যাকাউন্টিং রিলেটেড জিনিসপত্র শিখাবে, কম্পিউটার ইউসেজ রিলেটেড জিনিসপত্র শিখাবে, কাস্টমার সার্ভিস রিলেটেড ইনফরমেশন গুলাই শিখাবে। কিভাবে একটা অপারেশন একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল ম্যানেজ করতে হয় এইসব জিনিসপত্রগুলাই শিখাবে। তো জিনিসগুলো আমার জন্য অনেক হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ছিল। which I will say was very helpful for me to start my early career in Canada. And এখান থেকে আমি বলব যে বাংলাদেশের কিছু এডুকেশন সিস্টেম একটু ল্যাক করছে। But this is my personal experience as I haven't been there in the last 7 years. It might have been changed. যে ক্যারিয়ার ফোকাস ওয়াইজ অ্যাপ্লিকেশনস গুলা পড়াশোনার মধ্যে ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। চমৎকার একটা অ্যানালজি। আর আমার মনে হয় দর্শকরা এগেইন কেউ এগ্রি করবে, কেউ ডিসএগ্রি করবে। কারণ there is nothing wrong and right. একেকজনের দৃষ্টিকোণ থেকে সে একেক রকম ভাবেই দেখবে। তাই না? ওকে। আ এবার আস্তে করে আমরা একটু সেনসিটিভ বিষয়গুলোর দিকে যাবো। আমার মনে হয় দর্শকরা এই ধরনের কোয়েশ্চেন গুলো একটু আশা করবে। কারণ যারা স্পেশালি কানাডাতে স্টুডেন্ট হিসেবে আসতে চায় তাদের এগুলো খুবই জানা দরকার বা জানতে তারা চাইবে। অবশ্যই। আপনি যখন স্টুডেন্ট হিসেবে এসে এখানে সবাই চায় একটু সারভাইভাল জব বা এন্ট্রি লেভেল জব গুলো একটু খুঁজতে, একটু পেতে। আবার এদিকে কানাডার পড়াশোনার সিলেবাস গুলোও হিউজ। মানে এমন না যে কোন রকম আমি একটু পড়াশোনা করব, দেন আমি সারাদিন কাজ করব। এমনটা আসলে সম্ভব না। তো একটু আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। এই সারভাইভাল বা এন্ট্রি লেভেল জব গুলো কিভাবে করতেন? পড়াশোনার পাশাপাশি আপনার তখনকার অনুভূতি কিভাবে সামাল দিতেন? অবশ্যই। তো ফার্স্ট অফ অল আমি আ কানাডাতে আ আসছি আমার কিছু ফ্রেন্ডসদের ইনফরমেশনের থ্রু। বাট honestly speaking বাংলাদেশ থেকে বাহিরে যাওয়ার জন্য স্পেশালি আমরা যারা বাংলাদেশ থেকে ইউএসএ তে যাচ্ছে স্টুডেন্টরা বা কানাডাতে যাচ্ছে, ইউকে তে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে। টপ যে প্রায়োরিটাইজড কান্ট্রি গুলা যেগুলা বাংলাদেশের স্টুডেন্টরা চুজ করতেছে। আমাদের মধ্যে একরকমের একটা ফলস এক্সপেকটেশন ক্রিয়েট করা। যে তুমি যখন এই ফার্স্ট ওয়ার্লড কান্ট্রি গুলাতে যাবা, your life's going to be very easy. ঠিক আছে? You you will be able to gain so much things regardless of which background you come from, which is true in some sense, but it's also not true for everyone in most cases as well. যেমন এক্সপেকটেশন থাকে এরকম, তুমি আসবা, যেগুলো আমি বলব যে বাংলাদেশের অনেক এজেন্সিজ আছে। যেমন আমি পার্সোনালি অস্ট্রেলিয়ার জন্য বা নিউজিল্যান্ডের জন্য যখন আমি অ্যাপ্লিকেশন করছিলাম, তখন ওরা একেকটা এজেন্সি আর নয়তো ৫ টা ১০ টা দেশের জন্য তখন তারা অ্যাপ্লিকেশন নিচ্ছে। ওরা মানুষজনকে ইনফ্লুয়েন্স করছে, বলছে, একেকটা দেশের ব্যাকগ্রাউন্ড শেয়ার করছে। তো তাদের কাছে থেকে অনেকটা এরকম এক্সপেকটেশন ক্রিয়েট হয় যে হ্যাঁ, তুমি কানাডায় যেতে পারো বা তুমি অস্ট্রেলিয়াতে যেতে পারো। এই কান্ট্রির মিনিমাম ওয়েজ $15 অ্যাজ এ স্টুডেন্ট তুমি 20 আওয়ার্স কাজ করতে পারবা। ঠিক আছে? অ্যান্ড মিনিমাম ওয়েজে তো যাদের স্কিলস এর অভাব হয় তারাই কাজ করে। যারা স্কিলস এ ল্যাক করে তারাই কাজ করে। অ্যাজ আ নিউ গোয়ার তুমি একটা স্টুডেন্ট, তুমি ইংলিশে কথা বলতে পারবা। তোমার স্কিলস এ কোনো সমস্যা নেই। তুমি ইজিলি $15 এর জায়গায় $20 নেওয়া, $25 নেওয়া আর্ন করতে পারবা। জবের কোনো অভাব হবে না। কানাডার মধ্যে মানুষজন অনেক কম। তুমি ওখানে গেলে ইজিলি জব করতে পারবা। এই ধরনের একটা ফলস এক্সপেকটেশন এট লিস্ট আমার জন্য বলব ক্রিয়েটেড ছিল। অ্যান্ড দেন I was like ওকে। আমি যখন ফার্স্ট আসি, আমি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আমি প্রবাবলি আমি আমার আরেকটা ফ্রেন্ড ছিল আমার সাথে। আমরা এরকম সিভি প্রিন্ট করে
টাউনটা খুবই ছোট। লাইক পপুলেশন ওয়াজ অ্যাবাউট অনলি 35,000 পিপল। আমরা মোটামুটি বলব যে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হেঁটে যতটুকু পারা পসিবল টাউনে, এরকম কোনো প্লেস বাদ রাখি নাই যেখানে আমরা রেজুমে ড্রপ করিনি। অ্যান্ড আমি ওই জায়গায় আসার পরে ইনিশিয়ালি অলমোস্ট 2 মান্থস ছিলাম। I was not able to get any job anywhere on any kind of field or sector. And then at that time আমি ডিসাইড করলাম যে ঠিক আছে, আমাকে ওই টাইমটা অলমোস্ট সামার শুরু হয়ে গিয়েছিল। তো আমি ডিসাইড করলাম ঠিক আছে, লেটস সি হাউ আই ক্যান আর্ন সাম মানি। অ্যান্ড এট দ্যাট টাইম আমি আর আমার ফ্রেন্ড মিলে ভাবলাম যে আমরা টরন্টোতে যাই। আ ফর 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 ফিউ মান্থস দেখি ওই জায়গার সিচুয়েশনটা কিরকম। বিকজ আমাদের জন্য জিনিসটা অনেকটা শকিং ছিল। যে আমরা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আসলাম। এই কারণেই কি আমাদের জব পেতে সমস্যা হচ্ছিল? আমরা কি জব ল্যাক করছিলাম? এখানে কমিউনিটিটা ছোট ছিল এই কারণে পারছিলাম না? এখানে কি আ ল্যাক করছিল ওয়ার্ক প্লেস? এই জিনিসগুলো আমাদেরকে তখন মানে ইনটেন্সলি ভাবাচ্ছিল। বিকজ আমরা নিউ কামার্স, ঠিক আছে? দেখছি আশেপাশে অনেকেই জব করছে। অনেকে আমাদেরকে হেল্প করেছে, আবার অনেকের কাছ থেকে আমরা প্রপার ইনফরমেশন গুলা পাচ্ছিলাম না। কারণ আমরা অবশ্যই নিউ আসিয়ান, আমাদের এক্সপেকটেশন ছিল অন্যরকম। একটু হায়ার এক্সপেকটেশন ছিল এখানে আসার পরে। যে এজ এ স্টুডেন্ট আমরা ইজিলি ওয়ার্ক করতে পারবো অ্যান্ড স্টাডি করার পাশাপাশি আমরা আ আমাদের পড়াশোনার যে খরচগুলো আছে সেগুলো উঠাতে পারবো অ্যান্ড আমাদের লিভিং কস্ট গুলোকে আমরা উঠাতে পারবো। তো তখন ওই টাইমে আমরা যেটা করলাম টরন্টোতে গেলাম। টরন্টোতে আমরা এরকম করে হঠাৎ করে ডিসাইড করি সেমিস্টার শেষ হওয়ার পরে টরন্টোতে যাই ফর ফিউ মান্থস যে দেখতে। তো ওইখানের সিচুয়েশনটা কিরকম? মেবি ইট মাইট বি ডিফারেন্ট ইন দেয়ার। তো ওই জায়গায় যাওয়ার পরে আরেকটা ভাইয়ার সাথে পরিচয় হয়। উনিও বাংলাদেশী। খুবই আ ভালো। তো উনি অ্যাকচুয়ালি আমাদেরকে ইনিশিয়ালি হেল্প করে। অনেক ইনফরমেশন দিয়ে, অনেক সাজেশন দিয়ে, আ অনেক আমি বলব এর সাইকোলজিক্যাল কিছু ব্যাপার-স্যাপার আছে। এইসব জিনিস উনি আমাদেরকে হেল্প করে। তো আমাদের গোলস ছিল আসার পর থেকে যে we will have to go to the very highest point. বাট আমাদের তো কোন স্কিলস নাই। কারণ পার্সোনালি আমি বাংলাদেশ থেকে যখন আসছি, I lacked so many skills. আমি ড্রাইভ করতে পারতাম না। অ্যান্ড দেন আমার honestly speaking লাইক বাংলাদেশ থেকে যে পড়াশোনার যে কারিকুলামটা এটার মধ্যে আমাদেরকে স্কিল গুলা বিল্ড করতে হেল্প করে না। আপনি কম্পিউটার ইউজ করার যে বেসিক স্কিলস গুলা Microsoft Word, PowerPoint, Excel এইগুলা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম এই জিনিসটা আমার কাছে অনেক ল্যাকিং মনে হয় যে আপনার কোনো স্কিলস নেই। ইভেন আ যদি ট্রেড রিলেটেড স্কিলস বা এক্সপেরিয়েন্স বলা হয় এগুলা পর্যন্ত আমাদের ছিল না। which we lack যেকোনো একটা জবে যাওয়ার পর ওরা আ যেকোনো রকমের সার্ভাইভাল জবই বলেন না কেন ওরা বলত যে, "তোমার কি এরকম টুলস ইউজ করার এক্সপেরিয়েন্স আছে কিনা? তুমি কি এরকম কম্পিউটার ইউজ করতে পারো কিনা? তোমার এরকম এক্সপেরিয়েন্স আছে কিনা?" তো আমাদের এরকম এক্সপেরিয়েন্স আমরা খুবই ল্যাক করছিলাম। আমরা এরকম ফেক রেজিউমি বানিয়ে এপ্লাই করার পাশাপাশিও দেখছিলাম যে ইটস ইটস নট ওয়ার্কিং বিকজ অ্যাকচুয়ালি উই আর ল্যাকিং দ্য স্কিলস। তো এট দ্যাট টাইম আমরা যেই ধরনের জবগুলো এক্সপেক্ট করছিলাম আসার পরে ইনিশিয়ালি আমি অ্যাটেন্ড করতে পারছিলাম। তো তখন আমাদের যে ভাইয়াটার সাথে পরিচয় হলো, উনি আমাদেরকে বলল যে, "তোমাদের যেহেতু কোন রকম স্কিলস নেই, কিছু নেই, তোমাদেরকে আ তোমাদের যেহেতু পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা অনলি কমপ্লিটিং হাই স্কুল, তোমাদের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা হবে, সেটা হচ্ছে বিল্ডিং ইউর স্কিলস। And building your skills in is how you communicate, how you operate and everything like that." So উনি আমাদেরকে একটা জব এরেঞ্জ করে দিতে হেল্প করে। And at that time I was feeling very lucky as well, me and my friend. জবটা খুবই ফিজিক্যাল ডিমান্ডিং ছিল। বাট আমি বলব যে ওই জবটা করাতে আমার কেনাডাতে আমার কখনোই আর কোনো প্রবলেম হয়নি। জব থেকে আমি অনেক রকম স্কিলস শিখতে পারি। কিভাবে মানুষজনের সাথে কথাবার্তা বলতে হবে, কিভাবে একটা জবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে আ কিভাবে প্রপারলি কমিউনিকেট করা যায়, কিভাবে হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস গুলা বিল্ড আপ করা যায়। অ্যান্ড অ্যাজ আ বাংলাদেশী আমার অন্যান্য দেশের মানুষজনের সাথে বিকজ কানাডা ইস a very diverse country আমার অন্যান্য দেশের মানুষজনের সাথে কাজ করার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। তো এই এক্সপেরিয়েন্স গুলো আমার কাছে জন্য খুব ইম্পোর্টেন্ট ছিল। তো আফটার 2 মান্থস আমি ওই জায়গায় ওই জবটা কন্টিনিউ করার পরে আমি যেটা রিয়ালাইজ করলাম ফুল টাইম 2 মান্থস ওয়ার্ক করার পরে টরন্টোতে।
যে আমি যে ইউনিভার্সিটিতে আসছি আমার এক্সপেকটেশনটা অনেকটা এরকম ছিল যে আমি বাংলাদেশ থেকে এরকম 6 মান্থস এর টিউশন ফিস নিয়ে আসছি। একটা সেমেস্টারের টিউশন ফিস নিয়ে আসছি। আমি পরেরটাও বাংলাদেশ থেকে নিবো। অ্যান্ড এর পরবর্তীতে আমি নিজেই টিউশন ফিস গুলা বিয়ার করার ট্রাই করব। অ্যান্ড আমি বিয়ার করতে পারবো। এরকম একটা মেন্টালিটি আমার ছিল। বাট আফটার স্টেইং ইন টরন্টো ফর ফিউ মান্থস আমি যে জিনিসটা দেখলাম যে ইট ইস ক্লোজ টু নান অ্যান্ড এটা পসিবল ক্লোজ টু নান। যে আমি স্টাডিও কন্টিনিউ করব। আমি আমার হাফ অফ দ্যা টিউশন ফিস কভার করব। or more than half কভার করব। ইট ইস গোইং টু বি ক্লোজ টু নান। সো এট দ্যাট টাইম আমি ডিসাইড করলাম ঠিক আছে আমার আ স্টাডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। বিকজ দিস ইস আ ড্রিম দ্যাট I cannot pursue at that time. তো আমাকে তখন ডিসিশন নিতে হলো যে ঠিক আছে। আমি যেহেতু ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারবো না, আমি কলেজে একটা শর্টার প্রোগ্রামে মুভ করি। যেটা আমার জন্য একটু ইজিয়ার হবে। অ্যান্ড এট দ্যাট টাইম আমি আ হল্যান্ড কলেজে এপ্লাই করি। এপ্লাই করার পরে ওইখানের জন্য আমি টিউশন ফিস যতটুকু পারি নিজে, নিজে এরেঞ্জ করার ট্রাই করি। বাট মোস্ট অফ দ্যা I will say like most of the amount আমার বাংলাদেশ থেকে ইনিশিয়াল স্টেজ গুলাতে নেওয়া লেগেছিল। এরপরে আমি হল্যান্ড কলেজে যাওয়ার জন্য টরন্টো থেকে ব্যাক করি। যেই ১ম যে জবটা করেছিলাম ওই জবের স্কিলস গুলাকে ইউস করাতে আমার পরবর্তী যে সার্ভাইভাল জব গুলা ছিল এগুলো আমি শার্লেটন, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে পেয়েছিলাম। ওগুলো আমার জন্য ইজিয়ার ছিল গেইন করা। So this is how I started being a student in Charlottetown and ওই জায়গায় আমি পার্ট টাইম কাজ করছিলাম। ফুল টাইম স্টুডেন্ট থাকার সাথে, সাথে পার্ট টাইম কাজ করছিলাম। অ্যান্ড আমি যতদিন পার্ট টাইম ওয়ার্ক করছিলাম ফুল টাইম স্টাডি করার সাথে, সাথে I was not able to save much. সো আমার তখন অনলি এক্সপেকটেশন ছিল যে আমি সামারে জব করব। সামারে জব করে যদি কিছু সেভ করতে পারি, অবশ্যই সেটাই আমার টিউশন ফিস পারপাস এ আমি স্পেন্ড করতে পারব। তাছাড়া আ আমাকে মোস্ট অফ দ্যা টাইম রিলাই করতে হচ্ছিল বা এক্সপেকটেশন ছিল যে আমি আমার ফ্যামিলি থেকেও হেল্প নিবো। বাট অলসো এট দ্যা সেম টাইম আমার জন্য এটাও পসিবল ছিল না যে আমি আমার ফ্যামিলি থেকে ওই হেল্প গুলা নিতে পারবো। আ বিকজ because obviously এখানে টিউশন ফিস অনেক হাই, এক্সট্রিমলি হাই। বিকজ ইন্টারন্যাশনাল টিউশন ফিসটা লোকাল স্টুডেন্ট লোকাল স্টুডেন্টদের তুলনায় অলমোস্ট 4 to 5 টাইমস বেশি পে করে থাকে ডিপেন্ডিং অন ওয়্যার উই আর স্টাডিং। তো তখন আমি আফটার গোইং অলমোস্ট হাফওয়ে দেয়ার ইন হল্যান্ড কলেজ আমি ভাবলাম যে ঠিক আছে। I need to probably switch my situations here. আমি এখানে কভার করতে পারতেছি না। And at that time I was lacking guideline, proper guideline বলেন অথবা প্রপার স্কিলস বলেন অথবা প্রপার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বলেন I was lacking that at that time. আমি ভাবলাম যে ঠিক আছে I need to go to a bigger place, a bigger city where I will have more opportunities for me. যেখানে আমি আরো বেশি কাজ করতে পারবো। এই ভাবনায় আমি আমি মুভ করলাম উইনিপেগ ম্যানিটোবাতে 2018 এ। 2018 এ আমি ম্যানিটোবায় আসার পরে এই জায়গায় আমি স্টাডি গ্যাপ নিলাম। অলমোস্ট আমি একটা সেমেস্টার স্টাডি গ্যাপ নিলাম। আ এখানে আমি MITT তে জয়েন করলাম। আমি এখানে স্টাডি করার জন্য মোটামুটি সেট হলাম যে ঠিক আছে আমি এই জায়গায় স্টাডি করব। বাট এট দ্যা সেম টাইম I was still struggling to make money বিকজ এই জায়গার স্টুডেন্ট হিসেবে ফার্স্ট অফ অল পারমিটে 20 আওয়ার্স এর বেশি কাজ করা যাবে না। আপনি যদি কাজ করেন হ্যাঁ, অনেক মানুষজনই কাজ করেছে 20 আওয়ার্স এর বেশি। মানুষজন পিআর পাচ্ছে বা পিআর নিচ্ছে বা স্টাডি পারমিট শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিচ্ছে। বাট দিস ইস আ রিস্ক দ্যাট ইস কমপ্লিটলি আপ টু ইউ। যদি আপনার ইমিগ্রেশন অফিসার এই জিনিসগুলোকে নিয়ে ঘাটাঘাটি করেন, if he wants to make a show out of it, there is numerous cases that this has happened. I know people who has faced these issues. তো এই ভয়টা অলওয়েজই ছিল যে আমি এত টাকা পয়সা খরচ করে আমি বাংলাদেশ থেকে কানাডাতে আসলাম। আমি যদি এখন বেশি কাজ করতে যাই আমি আমার পুরা অপরচুনিটিটা এখানে নষ্ট করে ফেলি। It's not gonna be very beneficial for me. So I struggled the entire time completing my diploma program in Manitoba as well.
and pretty much more or less this was my experience studying and working in Canada at the same time. ধন্যবাদ মুবিন ভাই। আপনি আমার মনে হয় আমার পরবর্তী যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম সেটার অনেকখানি আপনি কভার করে দিয়েছেন। তারপরেও আমি একদম এক অর্থে যদি বলতে চাই, যেটা অনেকেরই একটা প্রশ্ন থাকেই যে বাংলাদেশ থেকে হয়তো কোনো রকম প্লেন ভাড়া নিয়ে যাব, বড়জোর ১-২ সেমেস্টারের পয়সা নিয়ে যাব, বাকি সবকিছু ওখানে যেয়ে করে ফেলবো। এটা কি আপনার মনে হয় আপনি পেরেছিলেন? মনে তো হচ্ছে না আপনার গল্প শুনে, তাই না? সো honestly স্পিকিং এটা শুধু আমি না, আমি এই জায়গায় আসার পরে আমার লাইক ফ্রেন্ড বলবো যে খুব কম মানুষজনই ছিল যাদেরকে আমি বাংলাদেশ থেকে চিনতাম। পরবর্তীতে আমার বাংলাদেশের কিছু ফ্রেন্ডরা আমার সাথে এখানে জয়েন করে। শুধু তারা না, আর যাদেরকে আমি এখানে এসে যাদের সাথে আমার পরিচয় হয়েছে তাদের ক্ষেত্রেও জিনিসটা সেম। এটা এটা ক্লোজ টু ইম্পসিবল। এটা আপনার বলবো যে আপনার শরীরের উপর অনেক যাবে। যদি এটা কেউ করে থাকে পড়াশোনার পাশাপাশি ফুল টাইম কাজ বা এক্সট্রা আর্নিংস যেটা দিয়ে আপনি পড়াশোনা ফুল কভার করতে পারবেন। আপনার হিউম্যান লেভেলে ওয়ার্ক করতে হবে। অ্যান্ড আপনি না পড়াশোনায় না কাজে এট দ্যাট টাইম সাকসেসফুল হবেন। ইটস ভেরি, ভেরি হার্ড। এটা লাইক 98% মানুষের জন্য বা 99% মানুষের জন্য পসিবল না। এটা কোনোভাবেই পসিবল না যে আপনি বাংলাদেশ থেকে প্লেন ভাড়া নিয়ে আসতেছেন। আপনি এখানে 3 মান্থস এর লিভিং কস্ট নিয়ে আসতেছেন অ্যান্ড আপনি ভাবতেছেন যে আমার ৪ বছরের ডিপ্লোমা বা ৪ বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আমি বাংলাদেশ থেকে ১ বছর নিচ্ছি। আর বাকিগুলো আমি এখান থেকে এসে কাজ করে দিয়ে দিতে পারবো। ইটস নট গোনা ওয়ার্ক ফর ইউ। এট দ্য মোস্ট আপনি যেটা করতে পারবেন ৪ বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যদি আপনি অনেক কষ্ট করে চাপিয়ে জমিয়ে চলার ট্রাই করেন, আপনি হয়তোবা ১ বছরের মেক্সিমাম ২ টা সেমিস্টার or হাইয়েস্ট ৩ টা সেমিস্টার আপনি পে আউট করতে পারবেন। বাট দ্যাটস গোইং টু বি এক্সট্রিমলি টাফ অ্যাজ ওয়েল। তাছাড়া আপনার একটা হিউজ সাপোর্ট বাংলাদেশ থেকে অবশ্যই থাকতে হবে। অ্যান্ড আমি বলব যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছে, তারা এই সাপোর্টটার অবশ্যই রিলায়েবিলিটি থাকা উচিত। তুমি যদি ট্র্যাকে থাকতে চাও, ইউ হ্যাভ টু হ্যাভ দিস সাপোর্ট। আদারওয়াইজ তুমি আসার পরে you will struggle a lot, you will lose money, you will lose your track. মহিত ভাই আরো পরিষ্কার করে বলার জন্য আমি এই পর্যায়ে একটু জিনিস আমি এড করতে চাই। যদিও আমি বলেছি এই প্রোগ্রাম আসলে আমরা ইমিগ্রেশন প্রসেস নিয়ে কোনো কথা বলবো না, তারপর আমার মনে হয় এটা প্রসঙ্গত একটু চলে আসছে, কারণ এটা আরেকটু খোলাসা করার জন্য ব্যাপারটা যেটা মুবিন একটুখানি টাচ করেছে সেটা হচ্ছে আম, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে কিন্তু সপ্তাহে ২০ ঘন্টা কাজের অনুমতি পেয়ে থাকে। আর মাঝখানে শুধুমাত্র কোভিড এর জন্য এখানে স্পেশাল একটা সুবিধা ইমিগ্রেশন অথরিটি দিয়েছিল, সেটা হচ্ছে যারা ২০২২ সালের অক্টোবরের ৬ তারিখের আগে এসেছে অথবা স্টাডি পারমিট অ্যাপ্লাই করেছে, শুধুমাত্র তাদের জন্যই উইকলি 40 আওয়ার্স কেউ যদি চায় বা ফুল টাইম কাজ কেউ যদি চায় তারা করতে পারে, যেটা কিনা এই বছরের ৩১শে ডিসেম্বরের পরে কিন্তু এই সুবিধাটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, যদি না তারা এটাকে আরো বর্ধিত করে। আমি জানি না বর্ধিত করবে কিনা, বাট এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কিন্তু নিউজ নাই। এই কথাটা তুলে আনার উদ্দেশ্য হচ্ছে, দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক সময় আপনারা যখন বিভিন্ন লোকাল এজেন্সির কাছে যান তারা কিন্তু আপনাকে অনেক রকমের ভূগোলের জ্ঞান দিবে। সেই ভূগোল জ্ঞান হচ্ছে যে ওখানে তখন স্টুডেন্টদেরকে ফুল টাইম কাজ করার অনুমতি দেয়। তো ফুল টাইম কাজ করার অনুমতি দেয় মানে এই না যে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন বা এটা সবার জন্য প্রযোজ্য, তা কিন্তু না, দুইয়ের কোনোটাই না। প্লাস মুভির একটু আপনাদের উদ্দেশ্য বললো যে এটা কাইন্ড অফ ক্লোজ টু ইম্পসিবল, কেউ পারে নাই তা না, হয়তো ৫-১০ হাজার একজন পারতেই পারে। এখন আপনি যদি মনে করেন না আপনি ৫ হাজারের একজন পারছে, আপনি কেন পারবেন না? কাম অন, গো ফর ইট। বাট দ্যাট শুড নট বি ইয়োর এক্সপেকটেশন, বা এটা আপনার প্ল্যানে থাকা যাবে না যে হ্যাঁ ঠিক আছে দেশ থেকে কোন রকম ৫-১০ লাখ টাকা নিয়ে যাব, প্লেনের ভাড়াটা নিয়ে যাব, দেন আমার লাইফ ওখানে সেট। এটা যদি চিন্তা করে থাকেন, আমার মনে হয় এখানে মুবিন নিজেও দেখেছে, আর আমি যদি এই পেশার সাথে আছি আমি অনেককে দেখেছি জীবনটা ধ্বংস করে দিতে। একটা সময় তারা ড্রপ আউট করে, তারা ইমিগ্রেশনের পথ আর পাড়ি দিতে পারে না, অ্যাসাইলাম সিক করে, লিগ্যাল রেসিডেন্ট হয়ে থাকে, মানে বহু কিছু। তা আমার কথা হচ্ছে প্রবাসে আপনি সে থাকার জন্য বলেন বা পড়াশোনার জন্য বলেন, কেন আসতেছেন? একটু ভালো থাকার জন্য। তো ভালো থাকাটাকে তো এইভাবে স্টপ করার কোনো মানে হয় না। তো এইভাবে স্টপটা তখনই হয় যখন আপনারা দেশ থেকে ভ্রান্ত ধারণা নিয়ে আসেন।
এবং আজকে দেখেন আমি মুবিনকে কেন এখানে নিয়ে আসছি বা আমাদের এই লাইভে কিন্তু আরো বেশ কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছে, সামনে আরো আসবে আশা করছি। উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন ইউটিউবারদের চকচকে ভিডিওগুলো দেখেন, যে একজন স্টুডেন্ট এসে এখানে নাকি $৫,০০০-৬,০০০ ইনকাম করে, তার থাকা খাওয়ার খরচ তো ওঠেই, তার কি বলে বাড়ি ঘরের টাকা ওঠে, টিউশন ফির টাকা ওঠে, সাথে নাকি সে আবার বাংলাদেশে টাকাও পাঠাতে পারে। এগুলো আসলে রূপকথার গল্পেকেও ফেল মারবে। এই যে কথাগুলো অনেকে চকচকে করে বলে, এগুলো রূপকথার গল্পকেও ফেল করে দিবে। এজন্যই মুবিনের মতো গেস্টদেরকে আমি নিয়ে আসতে চেষ্টা করি, যাতে এখানে রিয়াল লাইফ ওয়ারিয়র যারা রিয়াল লাইফ যোদ্ধা, তারা কি বলতেছে সেটা শোনেন। ইউটিউবাররা অনেক কিছু বলবে। সে মিষ্টি কথা না বললে আপনারা দেখবেন না, আপনারা সাবস্ক্রাইব করবেন না। কিন্তু মুবিনের কিন্তু ভিউ বাড়ানোর কিছু নাই। সে একজন খেটে খাওয়া মানুষ। আজকে দুটো কথা বলবে, কালকে থেকে সে তার নিজের রাস্তায় হাঁটবে। সুতরাং এখানে আপনি ভিউ করলেন কি করলেন না তাতে কিছুই যায় আসে না। তাই তো মুবিন, নাকি? অবশ্যই ভাইয়া। সেই। ওকে মুবিন। এবার একটু আ পরবর্তী প্রশ্নে যাই। সেটা হচ্ছে এই স্টুডেন্ট লাইফ শেষ করে যখন আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে গেলেন, তখন একটা প্রফেশনাল ক্যারিয়ারে যাওয়ার জন্য, যেমন আপনি এখন সাউদারল্যান্ড গ্লোবালে আইটি সাপোর্ট হিসেবে আপনি কাজ করছেন। তো এই যে এই রোলে আসার জন্য বা কোনটা প্রফেশনাল জবে যাওয়ার জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন? ওকে। তো after completing my studies with from MITT, এই সাবজেক্ট নিয়ে অ্যাকচুয়ালি ওইখান থেকে আমার ডিপ্লোমাটা শেষ করি। ওই সাবজেক্ট রিলেটেড জবটা আমার পাওয়াটা এট দ্যাট টাইম ২০২০ এ আমার ২০ এর জানুয়ারিতে আমার শেষ হয়। তো ওই সাবজেক্ট রিলেটেড জবটা আমি আ অ্যাটেন্ড করাটা আমার জন্য খুবই টাফ ছিল। তখন কোভিড শুরু হয় অ্যান্ড এভরিথিং ওয়াজ প্রিটি মাচ স্টাক। তো আমি তখন ভাবছিলাম যে আমার পড়াশোনাটাও শেষ হলো। আমার যেই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট আসবে আমাকে একটা সেট অ্যামাউন্ট অফ টাইম এর মধ্যে আমাকে একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। বিকজ আমি প্রভিন্সিয়াল নমিনি থ্রু পিআর এপ্লাই করার প্ল্যান করছিলাম। তখন আমাদের যে প্রভিন্স ওই জায়গায় এনি জব এক্সপেরিয়েন্স ফর 6 মান্থস হচ্ছে রিকোয়ার্ড। তো তখন আমি এরকম একটা রিটেল পজিশনেই জব নেই। Just to gather work experience for my application for permanent residency. তো ওই প্রসেস গুলা শেষ করি আমি 2021 পর্যন্ত। আমার অলমোস্ট এই প্রসেসটা শেষ করতে লেগেছে 2021 আর্লি 2021 পর্যন্ত আমি ওই জায়গায় ছিলাম। জাস্ট আমার পিআর এর প্রসেসটা শেষ করতে। তো পিআর এর প্রসেসটা যখন শেষ হয়ে যায়, আমার পিআর এর সাবমিশন যখন হয়ে যায়, তখন আমি আস্তে, আস্তে ভাবলাম যে ওকে ফাইন। আমি তো ইউনিভার্সিটি কমপ্লিট করিনি। অ্যান্ড এখন যদি আমি আইদার চুজ করতে পারবো যে আমি আইদার স্কুলে ব্যাক করবো অর আমি প্রফেশনাল ওয়ার্ক লাইফ এ আগাবো। এই ২ টার মধ্যে আ আমার পিআর অ্যাপ্লিকেশন অনগোয়িং। সো আমার স্কুলে ব্যাক করাটা স্টিল মেক সেন্স করছে না। বিকজ I will still be paying like 5 times more than local students are paying. আমি ভাবলাম যে আমার যদি প্রফেশনাল লাইফ এ এখন আগানো শুরু করা লাগে, তখন আমার কিছু সফট স্কিলস দরকার। অ্যান্ড আমি সফট স্কিলস গুলো অ্যাটেন্ড করা শুরু করি। আস্তে, আস্তে সফট স্কিলস গুলো অ্যাটেন্ড করা শুরু করি। আমি অনলাইনে স্পেশালি কিছু আ সার্টিফিকেশন নেওয়ার ট্রাই করি। কিছু ট্রেনিং নেওয়ার ট্রাই করি। YouTube এ অনেক ভিডিও-টিডিও দেখে নিজেকে প্রিপেয়ার করার ট্রাই করি একটা আ বেটার জবের জন্যে। তো আ অ্যান্ড আমার প্রিভিয়াস যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলা ছিল, যেটা আমি বলব যে আমার জন্য খুবই এসেনশিয়াল ছিল এই জবটা নিতে। বাট বর্তমানে আমি যেই রোলে আছি, এই জবের জন্যে আমি বলব যে টেকনিক্যাল কিছু স্কিল ছাড়া আ অনেক বেশি স্কিলস প্রয়োজন হবে এরকম জিনিসটা না। আমি স্টিল এক্সপেরিয়েন্স গ্যাদার করছি। আমি স্টিল ট্রাই করছি যেন নিজের আরো সার্টিফিকেশনস নিতে পারি। এটা এখন অনলাইন হোক বা ইন পারসন স্কুলে যেয়ে হোক, আমি এই সার্টিফিকেশনস গুলো নেওয়ার এখনো ট্রাই করছি। যেন আমি প্রফেশনাল লাইফ এ আরো সাকসেসফুল হতে পারি। But the most biggest thing to get a better job was preparing yourself how to go through the interview process, how to get selected for the position. তো বাংলাদেশ থেকে আমরা অনেকে যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা যখন রেজুমি বানাই তখন আমরা রেজুমের মধ্যে রিলেভেন্ট আর ইররিলেভেন্ট অনেক জব এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি।
অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি রং ওয়ে টু ডু। তো আমি যেই প্রোগ্রাম থেকে পড়াশোনা করলাম, ওদের একটা এরকম একটা ওয়ার্কশপ ছিল ওইখানে প্রায় ফর আ উইক আই উইল সে। ওই জায়গায় ওরা কিভাবে রেজিউমে বিল্ড করতে হয় প্রপারলি টু গেট আ জব দ্যাট ইউ আর উইলিং টু গেট ফর উইলিং টু গো ফর। ওই জিনিসটা ওরা ওখানে শিখায়। তো ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি রেজিউমে বিল্ড করার জিনিসটা শিখি। অ্যান্ড এরকম রেজিউমিটা প্রিপেয়ার করি ফার্স্ট অফ অল নিজে। অ্যান্ড রেজিউমে প্রিপেয়ার করার সাথে অনেক আ কানেকশনস আছে। কারণ আপনি যদি প্রপারলি একটা রেজিউমি বিল্ড করতে না পারেন, আপনি জাস্ট মনে করেন Indeed এ বা Monster এ বা আপনি মনে করেন যে LinkedIn এ খালি আপনার জব রিলেভেন্ট ইররিলেভেন্ট জব এক্সপেরিয়েন্স গুলা দিয়ে যদি আপনি জব এপ্লাই করতে থাকেন, nobody is going to call you. আপনি প্রত্যেকদিন হয়তোবা ৫০ টা ১০০ টা জবে এপ্লাই করবেন। বাট দিন শেষে আপনাকে কেউই কল করবে না। আপনার সাবজেক্ট রিলেটেড বা আপনার গোল রিলেটেড জবের জন্য আপনাকে রেজুমি বা কভার লেটার প্রিপেয়ার করতে হবে। অ্যান্ড এই জিনিসটা একটা আমি বলব যে একটা সফট স্কিলস যেটা প্রত্যেকটা মানুষের গেইন করা উচিত। স্পেশালি যারা প্রফেশনাল ফিল্ডে ঢুকতে চাচ্ছে বা যারা বাংলাদেশ থেকে আ একটা ক্যারিয়ার অলরেডি বাংলাদেশ থেকে নিয়ে আসছে, তাদের জন্য এই জিনিসটা খুবই এসেনশিয়াল। রেজুমে বিল্ড আপ করার পরে যদি আপনি ইন্টারভিউ স্টেজের জন্য সাকসেসফুল হন, ইন্টারভিউর আপনি কতটুকু ওয়ার্ক করতে পারছেন, এটার থেকে বেশি নোটিস করে যে আপনি কতটুকু প্রপারলি কমিউনিকেট করতে পারতেছেন। আপনার কমিউনিকেশন স্কিলসটা তখন একটা হিউজ রোল প্লে করে। তো আপনি এট দ্যাট টাইম আপনার কমিউনিকেশন স্কিলসটা যতটুকু লাইক একটা ইন্টারভিউ 15 মিনিটস বা 30 মিনিটস এর হয়ে যদি থাকে, যতটুকু আপনি নিজেকে শো করতে পারবেন, ইমপ্রেশনটা সেট করতে পারবেন, আপনি তত বেশি সাকসেসফুল হবেন। এইটার জন্য আপনার যতটুকু স্কিলস নেওয়া দরকার বা প্র্যাকটিস করার দরকার, আপনার এটা অবশ্যই আ একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করে অ্যাজ ওয়েল। আপনি যেকোনো রকমের প্রফেশনাল ফিল্ডে যান না কেন, এটাও আপনার একটা রোল প্লে করে। অ্যান্ড আরো একটা রোল, ইম্পোর্টেন্ট রোল আমি যেটা বলব, যেটা প্লে করে সেটা হচ্ছে ভেরি গুড রেফারেন্স। আপনি যদি প্রিভিয়াস ওয়ার্ক রিলেটেড এক্সপেরিয়েন্স থেকে থাকে, এখান থেকে আপনার যদি রেফারেন্স থাকে ভালো, এটা একটা হিউজ রোল প্লে করতে পারে অ্যাজ ওয়েল। যেটা আমার জন্য এট লিস্ট এই ৩ টা জিনিস ইম্পোর্টেন্ট ছিল। ধন্যবাদ নবীন। এর পরবর্তীতে জানতে চাইবো যে স্টুডেন্ট থেকে পিজিডব্লিউপি তে আসলেন, এরপরে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হলেন ২০২২ সালে, যেটা আমরা আপনার বায়োতে দেখেছি। তো আপনার জন্য যদি জিজ্ঞেস করি বা আপনি আপনার সমসাময়িক অন্য যারা স্টুডেন্ট ছিল, আপনার কি মনে হয় যে স্টুডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া, এই জার্নিটা কতটুকু সহজ বা কঠিন বলে মনে করেন? এই জার্নিটা অ্যাকচুয়ালি আ আপনি যদি লিগ্যাল ওয়েতে এখানে রিসাইড করেন, আপনার জন্য জার্নিটা খুবই ইজি হবে। আ এনিটাইম আপনি ইলিগ্যাল স্ট্যাটাস নিয়ে নিবেন অ্যান্ড তখনই আপনার জন্য জার্নিটা অনেক কঠিন হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল সাফার। আপনি ইলিগ্যাল পাথওয়ে নিবেন, পড়াশোনার মধ্যে ড্রপ আউট করে ফেলবেন, সেমিস্টার গ্যাপ দিবেন, ওভারওয়ার্ক করবেন। দ্যা মোর থিংস ইউ ডু দ্যা টাফার ইট গেটস। আপনি যতটুকু লিগ্যাল স্ট্যাটাস এ থাকবেন, আপনার যেই ল্যান্ড করার পর আপনাকে যে স্টাডি পারমিটটা ওরা প্রিন্ট করে দিবে, ওইটার টার্মস এন্ড কন্ডিশনস এর মধ্যে যদি আপনি থাকেন, আপনার জন্য এটা ততটাই ইজি হবে। রিগার্ডলেস আপনি কোথায় আছেন, কোন প্রভিন্সে আছেন, কোন সিটিতে আছেন, আপনি আপনার টার্মস এন্ড কন্ডিশনস এ থাকলে এটা আপনার জন্য ইজি হবে। ইফ নট, ইফ ইউ আর ব্রেকিং ইউর স্টাডি পারমিট রেগুলেশনস, ইটস গেটিং টাফার ফর ইউ। That's what I have seen for people in my cases. আম উম খুবই, খুবই পরিষ্কার কথা এবং চমৎকার কথা মবিন। আমার মনে হয় দর্শক যদি এই অল্প কথায় আপনারা একটু মেসেজ নিতে চান, যারা এখানে স্টুডেন্ট হিসেবে আসতে চান, আগে জেনে আসবেন স্টুডেন্ট হিসেবে কি করা যায় আর কি করা যায় না। যদি আপনি সেই লাইনে থাকেন, মবিন একেবারে খুবই গুরুত্বপূর্ণ এবং কি বলবো টু দ্য পয়েন্ট কথা বলছে। যদি আপনি লাইন মেনে চলেন, আপনি লাইনেই থাকবেন। বেলাইনে যাবেন তো আপনার পার্মানেন্ট রেসিডেন্সিটা কিন্তু বেলাইনে চলে যাবে। এর আর কোনো মানে ব্যত্যয় কিন্তু হবে না। এখানে অনেক স্টুডেন্ট কিন্তু ড্রপ আউট করার চেষ্টা করে বা কাজের পাশাপাশি ফুল টাইম জবের চেষ্টা করে। সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি তো দূরে থাক, আমরা এও দেখি আমাদের সাথে যখন তারা কনসাল্ট করতে আসে, তারা কিন্তু অনেক সময় পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, যেটা কিনা ধরেন ২ বছর কেউ পড়াশোনা করলে এখানে ৩ বছরের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাওয়ার কথা।
তারা কিন্তু এই ফুল টাইম অর্থাৎ ফুল লেন্থ পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অনেক সময় পায় না। দেখা যায় তারা ২ বছর বা তার চেয়ে বেশি পড়াশোনা করেও তারা কিন্তু ঠিকঠাক মতো পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাচ্ছে না। জাস্ট বিকজ তারা এই ধরনের উল্টাপাল্টা রাউটে চলে গিয়েছে। সুতরাং আপনারা যারা আসবেন এবং যারা এখানে অভিভাবক হিসেবে যারা দেখছেন বা সামনে দেখবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনার সন্তান বা ছোট ভাই-বোনদেরকে এখানে পাঠাতেই হয়, প্রস্তুতি নিয়ে পাঠাবেন। নট নেসেসারিলি আপনার কাছে ৫০ লাখ ৬০ লাখ টাকা থাকবে। অনেকের কাছে নাই, নাই থাকতে পারে। তো না যদি থাকে তাহলে ঠিক আছে, অন্য কোথায় গেলে আপনার স্টুডেন্ট তার পড়াশোনাটাকে এফোর্ড করতে পারবে। আপনি সেই দেশ নিয়ে চিন্তা করবেন। কানাডায় আসতেই হবে, কানাডায় আসলেই জীবন সেটেল ডাউন এমন কোন কথা নাই। হ্যাঁ? কিন্তু এখানে আসার পরে যেন তারাও বিপদে না থাকে, আপনিও যেন বিপদে না পড়েন। যেমন এমন হতে পারে যেটা মুবিন তার স্টোরিতে আজকে বলেছে, তার এক্সপেকটেশন ছিল যে হয়তো সে পারবে। আসলে সে পারে নাই। না পারতে সে কিন্তু সেই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে টরন্টো যাওয়া, টরন্টো থেকে মানিটোবা আসা। তার এই যে রাউট গুলো ঘুরতে হইছে, এখানে কিন্তু এটা আমি কি বলব যে এটা তার নিজের জন্য একটা হ্যাসেল ছিল। একই সাথে তার পরিবারের উপর দিয়েও কিন্তু অনেক ধকল-যাক। কারণ তার পরিবার তো এটার জন্য প্রস্তুত ছিল না। তাই না? তো এই প্রস্তুতিগুলো যদি আগে থেকে নিয়ে আসেন আমার মনে হয় আ স্টুডেন্ট, স্টুডেন্টের পরিবার কারোই সমস্যা হওয়ার কথা নয়। আ যা হোক ধন্যবাদ মবিন। আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো, এই যে গত আপনার প্রায় ৬-৭ বছরের কানাডিয়ান জীবন, স্টুডেন্ট, পিজিডব্লিউপি, এখন পার্মানেন্ট রেসিডেন্ট সব মিলে যদি আপনার কাছে আমি ৩ টা ভালো দিক জানতে চাই যে কানাডার এই ৩ টা দিক আপনি খুব পছন্দ করেন, এই ৩ টা দিক কোনগুলো হবে? ৩ টা দিক ক্যানাডার ৩ টা দিক পছন্দ করে যদি বলে থাকি এখানে আ এজ আ পার্মানেন্ট রেসিডেন্ট এখন আমি বলতে পারবো যে আ কানাডিয়ানদের অ্যাকচুয়ালি যেই ফার্স্ট থিং যেটা আমি বলব সেটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার যেটা, সেটা আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট মনে হয়। যেটা বাংলাদেশ বা অনেক কান্ট্রি ল্যাক করে থাকে। ইটস নট পারফেক্ট হিয়ার, বাট আমি বলব যে এটা ওয়ান অফ দ্যা ভেরি গুড থিংস। নাম্বার 2 যেটা আমি বলব যে আপনি অ্যাজ আ পার্মানেন্ট রেসিডেন্ট এখানের গভর্নমেন্ট অনেক কোর্স বা অনেক আ কোর্স বলে থাকেন বা অনেক পড়াশোনা বলে থাকেন বা আপনার নিজের পার্সোনাল স্কিলস ক্রিয়েট করার জন্যে অনেক ওয়ার্কশপ বা অনেক স্কুল গভর্নমেন্ট ফান্ডেড হয়ে থাকে। ঠিক আছে? আপনি যদি এটার জন্যে এলিজিবিলিটি থাকে আপনার, it will be government funded, which is very good and appreciable as well. And এই জায়গায় আরো একটা থিং আমি যেটা বলব, এখানের কোয়ালিটি অফ লাইফ যদি আপনি আ নিজেকে গুছিয়ে রাখতে পারেন, নিজে যদি প্রপারলি ওয়ার্ক করতে পারেন অ্যান্ড প্রপারলি আপনার ইমিগ্রেশন স্টেপস গুলা শেষ করতে পারেন, কোয়ালিটি অফ লাইফ I will say like from where I'm living, it is very acceptable for me. যেটা আপনার জন্য খুবই ভালো। কোয়ালিটি অফ লাইফটা খুবই ভালো। ধন্যবাদ মুবিন। এখন ঠিক তার বিপরীত প্রশ্ন জিজ্ঞেস করব। কোন ৩ টা বিষয়ে আপনি পরিবর্তন আশা করেন যে এটা একটু হলে ভালো হতো? এখন এট দিস টাইম আমার কাছে মনে হয়ে যাচ্ছে কমপ্লিটলি পলিটিক্যাল হতে যাচ্ছি না। বাট তারপর আমার কাছে মনে হচ্ছে যে এট দিস টাইম কানাডার একটা হাইয়েস্ট প্রবলেম হচ্ছে যেমন নাম্বার 1 যেরকম আমি বললাম হেলথ কেয়ার সেক্টর। এই জায়গায় এখন লিভিং জিনিসটা ইটস গেটিং টাফার ডে বাই ডে। এই জায়গায় লিভিং কস্ট এখন এক্সট্রিমলি হাই। ইটস লাইক আমি যে জায়গায় আছি এই জায়গায় একটা 2 বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া আপনার ইজিলি 15 to 1700 যদি আপনি এখানে রেন্ট নিয়ে থাকেন। হাউস কিনতে গেলে বা আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান, এখানে আপনার 3 to 5 $600,000 এটা এখন ভেরি কম। অ্যান্ড প্লেসেস লাইক টরন্টো অর ভ্যানকুভার আপনি মিলিয়ন ডলার স্পেন্ড না করলে আপনি ছোট একটা বাসাও কখনো কিনতে পারবেন না। তো এটা একটা ভেরি বিগ ইস্যুস প্রপার্টি কেনার জন্য কানাডাতে আপনার। সেকেন্ড যে জিনিসটা আমার কাছে পছন্দ হয় এই জায়গায়, এটা হচ্ছে এই জায়গা এখন আমি বলব আমি বাংলাদেশ থেকে আসছি। আমার মুসলিম ব্যাকগ্রাউন্ড, আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। বাট এই জায়গায় জিনিসটা হচ্ছে যে আপনার the culture of here is very open on drugs. তো এই জিনিসটা অনেক স্টুডেন্টস দেরকে বা অনেক নিউ কামার্স আমি বলব যে যারা অনেক কম বয়সে আসে লাইক আমি যখন আসছি তখন আমার বয়স ছিল অনলি 20 ইয়ার্স ওল্ড। এই বয়সী স্টুডেন্টস দেরকে জিনিসটা অনেক ইনফ্লুয়েন্স করে। এই কালচার গুলো অনেক ইনফ্লুয়েন্স করে। আমি বলছি না ইটস টোটালি ব্যাড।
ইটস হাউ ইউ অ্যাকসেপ্ট। তো জিনিসপত্রগুলো যেহেতু অনেক ওপেন, ঠিক আছে? তো এইটা আমার কাছে একটা ইস্যু মনে হয়। যে কারণে খুব রিসেন্টলি কানাডাতে অনেক প্রভোকড বা আনপ্রভোকড অ্যাটাক বা সিচুয়েশনস ক্রিয়েট হয়ে থাকে। আ সবসময় যে মানে আমার সাথে সো ফার হয়নি, বাট আমি এরকম অনেক মানুষজনকে চিনি যারা এই জিনিসগুলাকে এক্সপেরিয়েন্স করেছে। অ্যান্ড থার্ড আরেকটা জিনিস আমি যেটা মেনশন করব, সেটা হচ্ছে কানাডায় একটা চেঞ্জেস আনা উচিত। হ্যাঁ, কানাডার এডুকেশন সিস্টেমস অনেক ভালো। আমি যে বলব না যে একদম মানে বেস্ট ইন দ্যা ওয়ার্ল্ড, বাট আমি যদি টপ 10 এ র‍্যাংক করতে বলি তাহলে বলব যে হ্যাঁ, কানাডিয়ান এডুকেশন probably will be in top 10. But as a fees to pay for international student is extremely high. ওরা এই এডুকেশন গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে অলমোস্ট 4 টাইমস or 5 টাইমস হাইতে ওরা এটাকে সেল করছে, যেটা ওদের একটা বিজনেস। বাট এডুকেশন শুড নট বি লাইক দিস। And government should make a step sometime into the future so that এখানে মানুষজনরা অ্যাকচুয়ালি স্টাডি পারপাসে যারা আসছে ওরা যেন এডুকেশনটা অ্যাটেইন করতে পারে at an affordable price. তো এই ৩ টা চেঞ্জ আমি এক্সপেক্ট করি এট সাম পয়েন্ট কানাডাতে আসবে। ধন্যবাদ মুবিন। না, আপনি আসলেই যেহেতু আপনি নিজেও ইন্টারেস্টেড স্টুডেন্ট ছিলেন, সেই আপনার দুঃখের জায়গাটা কিন্তু আপনি সুন্দর মতো তুলে ধরেছেন। এখন জানি না এই ভয়েসটা আ মানে সরকার শুনবে কিনা, কখন শুনবে। বাট আমিও আপনার মতো আশাবাদী কোনো একদিন হয়তোবা। তাই না? ওকে। আজকের লাইভের সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে এই যে গত ৬-৭ বছরের কানাডিয়ান জীবনে ডেফিনিটলি আপনার কিছু ভুল ভ্রান্তি ছিল। আমাদের সবার থাকে। আমাদের সবারই আমরা কিছু না কিছু ভুল তো করি। তো এই ভুল থেকে শেখা ৩ টা উপদেশ যদি আমরা শুনতে চাই, যেটা আপনি চান অন্য কেউ যেন এই ভুলগুলো না করে। তাতে তার রাস্তাটা হয়তো কিছুটা হলেও স্মুথ হবে। এরকম কিছু সাজেশন যদি আপনি আমাদেরকে দিতেন। আচ্ছা। তো আমি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসছি, আ হাই স্কুল গ্র্যাজুয়েট হয়ে, আমি তাদের জন্য এই কথাটা বলব যে তোমরা যারা নতুন আ কানাডাতে আসতেছো, কলেজে আসতেছো বা তোমরা যারা ইউনিভার্সিটিতে আসতেছো, তাদের জন্য এই কথাটা আমার। আ গেইন সাম স্কিলস বিফোর ইউ কাম। এটা এখন তোমরা বেসিক কম্পিউটার স্কিলস বলে থাকো, আ তোমরা ড্রাইভিং স্কিল বলে থাকো বা তোমার মানে রিটেইল এনভায়রনমেন্ট এ কাজ করার স্কিলস বলে থাকো। গেইন এনি কাইন্ড অফ স্কিলস। বিকজ তুমি কোন স্কিলস ছাড়া আসবা, স্কিলস উইল বি লাইক স্কিলস ছাড়া আসলে তুমি এখানে নিজেকে পঙ্গু ফিল করবা। তুমি এখানে কিছুই করতে পারবা না। তোমার জন্য লাইফ অনেক হার্ড হবে। ইনিশিয়াল স্টেজে you will suffer struggle. It's gonna take you like months to get your first job. তো তোমার যদি স্কিলস থাকে, তোমার জব খোঁজা লাগবে না, জবই তোমাকে খুঁজে নিবে। সেকেন্ড যে জিনিসটা আমি বলব সবাইকে, সেটা হচ্ছে যে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসতে হবে। আ যদি স্টুডেন্ট হয়ে আসো, এক্সপেক্ট দ্যা ওর্স্ট, যে তোমার সাথে সবচেয়ে খারাপটাই হবে। অ্যান্ড যদি তুমি সবসময় এরকম একটা মাইন্ডসেট নিয়ে রাখো যে তোমার সাথে সবচেয়ে খারাপটাই হবে, you will have to struggle a lot and you will have to go through a lot. তোমার যদি এরকম একটা মাইন্ডসেট থাকে, এরকম একটা মেন্টালিটি থাকে, তাহলে তুমি অ্যাকচুয়ালি আ আমি বলব যে তুমি সাকসেসফুল হইতে পারবা। তোমার কষ্ট কম হবে। অ্যান্ড থার্ড যে জিনিসটা আমি বলব যে আ কখনো এরকমভাবে মনে করবা না বা এরকম কারোর মনে করা উচিত না যে এই জায়গায় আমি আসছি অ্যান্ড আই এম ফিলিং স্টাক হিয়ার। এই জায়গায় অবশ্যই যারাই আসে না কেন, এট সাম টাইম ইনিশিয়াল স্টেজে না হলেও এট সাম টাইম তুমি যদি যেই স্ট্রাগল গুলা করবা, ইট উইল পে অফ। ইট উইল গেট বেটার অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইউ স্টে লিগ্যাল, এভরিথিং ইস গোইং টু বি ওকে। তো যতটুকুই পসিবল না কেন, সবসময় লিগ্যাল পাথওয়ে গুলাকে বাছার ট্রাই করবা। যারা এখানে কানাডায় আসে তারা ইউজুয়ালি বিগ সিটি গুলাকে টার্গেট করতে চায়। টরন্টো অথবা ভ্যানকুভার। এই জায়গাগুলাতে আমি একটা সিটিতে আমি ছিলাম ফর ফিউ মান্থস। আরেকটা সিটিতে আমি ট্রাভেল পারপাস এ গিয়েছি। তো এই জায়গার মানুষজন ওখানে অনেক ইলিগাল অনেক মানুষজন আছে যারা ইলিগাল ওয়েতে কানাডাতে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ধরে আছে। তারা তারা ক্যাশ জব করে থাকছে। কখনো নিজেকে ওই সিচুয়েশন এ নিও না। অলওয়েজ লিগ্যাল ওয়েতে, প্রপার ওয়েতে ক্যানাডিয়ান গাইডলাইনস ফলো করে থাকার ট্রাই করো। অ্যান্ড দেন সাকসেস উইল কাম ফর ইউ।
regardless of whatever career or profession you go for, you will be successful. It's gonna take time, but you will be successful. ধন্যবাদ মুবিন। অত্যন্ত সাজানো গোছানো উত্তর। আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে একটা দর্শকের ভয়েসে কথা বলি, আমার কাছে মনে হচ্ছে আপনার উত্তরগুলো অল্পের ভিতরে খুব সাজানো গোছানো উত্তর এবং আমি রিয়েলি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি লাস্টের কয়েকটা প্রশ্নে বারবারই একটা বিষয় আপনি এমফাসাইজ করছেন। সেটা হচ্ছে যে স্টে লিগ্যাল। সো লিগ্যাল বিষয়গুলোকে মেনে কেউ যদি চলেন, তার বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশ কম। হবে না বলছি না, বাট হওয়ার সম্ভাবনাটা আসলেই অনেক কম। আর যদি আপনি মন যেমন চাচ্ছে বা আরেকজন বলছে, অমুক বলছে, হুম। এই বিষয়গুলোকে নিয়ে যদি আগান, বিপদ কিন্তু সমূহ সম্ভাবনা হয়ে দাঁড়াবে। তো সেই বিষয়গুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো। স্পেশালি যারা আসবেন বা যারা অভিভাবক হিসেবে তাদের সন্তান বা ছোট ভাই-বোনদেরকে এখানে পাঠাতে চান, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো আমরা সবাই। যা হোক মুবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উইকেন্ডে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার পরবর্তীতে হয়তো কোনো একটা লাইভে আবার দেখা হতে পারে ভিন্ন কিছু প্রসঙ্গ নিয়ে। ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দর্শক, আপনাদের সাথে দেখা হবে আবারও আগামী সপ্তাহে লাইভে। আমার ওয়ালে ফলো দিয়ে রাখতে পারেন। আমার ওয়ালে আমি লাইভ হওয়ার ২-৩ দিন আগে সবসময় অ্যানাউন্স করে থাকি। কোন দর্শকরা আমাদের এখানে কোন গেস্ট আমাদের এখানে আসবে। যাতে আপনারা আপনাদের সময়টাকে ফিক্স করে নিতে পারেন সেই লাইভটাকে এনজয় করার জন্য। ভালো থাকবেন মুবিন, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ সিদ্দিক ভাই। কথা হবে আবার পরে। আল্লাহ হাফেজ। জি, জি।